এই ভিডিওটি থাম্বনেল দেখে যারা ভিডিওটি দেখতে এসেছেন আমি পরিষ্কার বুঝতে পারি যে তাদের কাছে কতটা ইন্টারেস্টিং এই ভিডিওটা। পাল্টিবাজি দেবেরও, মানে দেবও কি পাল্টি মারলেন। এই ভিডিওটা যখন আমি বানাতে যাচ্ছিলাম তখন একটা জিনিস আমার মাথায় কাজ করছিল যে আমার কি সত্যি এই ভিডিওটা বানানো উচিত, আমার কি এই সংক্রান্ত বিষয়ে কোনো কথা বলা উচিত। অনেক ভাবনা চিন্তার পর মনে হলো না, দেখুন ঠিককে ঠিক বলার মতন সাহস থাকা ভীষণ দরকার, আর ভুলকে ভুল বলার মতনও সৎ সাহস থাকতে হবে। আমরা একটা জিনিস বুঝি যে আমরা যাই করি না কেন আমরা রাজনীতিকে এখনো পর্যন্ত পেশা বানাতে পারিনি বা বানাতে চাই না বলতে পারেন, কারণ রাজনীতি থেকে যদি সত্যি ইনকাম করার থাকতো তাহলে এই ভোটের বাজারে যতগুলো ফোন কল বা হোয়াটসঅ্যাপ বা মেল পেয়েছি যা এই ভোটে কোনো পলিটিক্যাল পার্টির হয়ে ক্যাম্পেইন করতে হবে, মানে এমন করে করবো যাতে আপনারা বুঝতেও পারবেন না কিন্তু আখেরে পয়সাটা আমার পকেটে ঢুকবে। কিন্তু ফাইনালি ডিসাইড করেছিলাম যে কোনো রাজনৈতিক দলের হয়ে বলতে পারি, বিরুদ্ধেও বলতে পারি, কিন্তু সেটা নিজের ইচ্ছে মতন, কারো থেকে একটা পয়সা বা একটা পেনি পর্যন্ত নেব না। আজকে সেই জায়গা থেকে মনে হয় সৎ সাহসের জায়গা থেকে এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন এই ভিডিওটা যখন বানাচ্ছি আপনাদের মনে হতে পারে যে আমি এই ভিডিওতে দেব কতটা পাল্টি মারলেন সেটা বা সেই বিষয়ে কথা বলবো। দেখুন একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেব বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2024 সালে পরিষ্কার বলেছিলেন যে তিনি আর পার্টিতে থাকতে চান না, তিনি রেজিগনেশন দিয়েছিলেন এবং আমরা সকলেই দেখেছিলাম যে পার্লামেন্টে তিনি পরিষ্কার তিনি বলে দিয়েছিলেন। কারণ ঘাটাল মাস্টার প্ল্যান, এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যেখানে বারবার দেবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি বলছেন যে তিনি আর মিথ্যে কথা বলতে পারবেন না সাধারণ মানুষকে এবং সে কারণে তিনি রাজনীতি থেকে অব্যাহতি পেতে চান। এই ঘটনার পর তাকে ফের একবার দলে ডাকা হয়, রিকোয়েস্ট করা হয় এবং তাকে মিথ্যে কথা বলে ফের একবার দলে ঢোকানো হয়েছিল, এমনটা তিনি বলছেন। এবার আপনাদের অনেকের মনে হতে পারে আহা তুমি একেবারে কুদু বাচ্চা, তোমাকে ঢুকিয়ে নিল আর তুমি ঢুকে গেলে। এখানে দাঁড়িয়ে আজকে আমার এই ভিডিওটা, আমি এই কমেন্টটা পড়ার পর, মানে দেবের এই ভিডিওর পর অনেক কমেন্টস এসছে, বিভিন্ন জায়গায় ভিডিওটা আপলোড হয়েছে, সেই কমেন্টসগুলো পড়ার পর মনে হলো আজকের আমার এই ভিডিওটা সত্যি খুব রেলিভেন্ট হতে পারে সেই সকল মানুষের জন্য যাদের মিনিমাম শুভ বুদ্ধি রয়েছে। দেখুন কে আমাকে কিভাবে জাজ করবে। আপনি হয়তো বলতে পারেন আপনি দেবের বিরোধিতা করতে এসছেন, আবার অনেকে বলবেন আজকে এই বাজারেও আপনি তৃণমূল সাংসদ দেবের হয়ে কথা বলছেন। কার হয়ে বলছি কার বিরোধিতা করছি সেটা পরিষ্কার হবে এই ভিডিওটা যখন আপনি পুরোটা দেখবেন। আজকে আমি একটা সময় বা একটা ঘটনার কথা আপনাদের সঙ্গে উল্লেখ করব বা আপনাদের সাথে শেয়ার করব, যেটা শেয়ার করার পর আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে এই কথাটা কেন বলছি। দেব অধিকারী তিনি যখন বাঘা যতীন সিনেমাটি করেছিলেন তখন তিনি আমাকে নিজে ডেকেছিলেন। আপনারা অনেকেই সেই ইন্টারভিউ দেখেছিলেন। সেই ইন্টারভিউতে কিছু টেকনিক্যাল গ্লিচ ছিল, সেটা অন্য বিষয়, কিন্তু দেব অধিকারী বা দেব তিনি আমাকে প্রথম ইন্টারভিউয়ার হিসেবে ডেকেছিলেন, কারণ তার মনে হয়েছিল যে এই বাঘা যতীন বা স্বাধীনতা সংগ্রামের বিষয় নিয়ে তিনি মানে আমি প্রপারলি নিয়ে ভিডিও করি এবং আমি এই বিষয়ে অনেক জানি, ওনার মনে হয়েছিল, সে কারণে উনি আমাকে ডেকেছিলেন। এবার বিষয়টা সেটা নয় যে উনি আমাকে ডেকেছিলেন, বিষয়টা যেটা হলো আমি যখন ওনার অফিসে গিয়েছিলাম দেব এন্টারটেনমেন্টের, ওখানে যাওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করি এবং তারপর যখন দেবের সঙ্গে আমার দেখা হয়, মানে দেবের সঙ্গে আমার এর আগেও বেশ কয়েকবার দেখা হয়েছে যখন আমি নিজের স্বয়ং মানে অ্যাক্টিভলি মিডিয়াতে ছিলাম, কিন্তু এই ঘটনার পর মানে যেটা ঘটলো সেটা কিন্তু পরিষ্কার আপনাদের কাছে একটা বার্তা যাবে। দেব আমাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করান, কারণ তিনি তার ব্যস্ততা সেরে তারপর যখন তিনি আমাকে ফাইনালি ডাকলেন নিজের রুমে, দেখুন আমি না একটা কথা মিথ্যে কথা বলবো না, তিনি যখন আমাকে ডাকলেন নিজের চেম্বারে, আমি গেলাম, সেই ঘরটাতে বসলাম এবং একটা আমার মনে আছে একটা টি শার্ট পরা ছিলেন তিনি, নিচে একটা হোয়াইট কালারের প্যান্ট এরকম কিছু ছিল, আমার এখন মনে পড়ছে হালকা হালকা, এবং আমাকে একটা কথা, বিভিন্ন আলোচনা শুরু হলো ওখানে গিয়ে, ইন্টারভিউটা শুরু হওয়ার আগে নানা রকম কথাবার্তা চলছিল ওর সাথে, ইন্ডাস্ট্রির বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, যেহেতু মিডিয়াতে ছিলাম জানি অনেক বিষয়। কথা বলতে বলতে এমন একটা কথা বললেন দেব যেটা শোনার পর আপনার মনে হতে পারে যে আজকে দেব যেটা বলছেন সেটাই কিন্তু প্রথমবার বলছেন না। আমি সেদিনকে সৌরভ গাঙ্গুলির একটা প্রসঙ্গ উত্থাপন করছিলাম, মানে আমি প্রথমে একটা কথা বলিনি দেব আমি আপনার পারমিশন নিয়ে কথাটা বলিনি বা তোমার পারমিশন নিয়ে কথাটা বলছি না, যেহেতু তুমি আজকে সরাসরি বলছো তাই আমি আজকে এতদিন পর কথাটা বলছি, নাহলে হয়তো এর আগেই কথাটা বলতাম। হতে পারে তুমি এই কথাটা এর আগেও বহু মানুষকে বলেছো, কিন্তু সেদিন তুমি আমাকে যেটা বললে সেটা আজকে আমি মানুষের সামনে শেয়ার করতে চাই, কেন সেটা পরে বলবো। সৌরভ গাঙ্গুলি মানে কোথাও তৃণমূলের মধ্যে বা তৃণমূলের সঙ্গে যুক্ত হচ্ছে এরকম একটা প্রসঙ্গ, বা সৌরভ গাঙ্গুলি ফেসে গেছে এরকম একটা প্রসঙ্গ আমরা আলোচনা করছিলাম, হঠাৎ করে দেব আমাকে বললো মহারাজদা কি ফেসে গিয়েছে। আমার কথা ভাবো আমি কিভাবে ফেসেছি, তাই বললাম তুমি সত্যি ফেসে গেছো। বলে মানেটা কি, মানে কি, মানে ফাঁসা চারাটাকে কী বলে।
আমি যখন প্রথম জয়েন করি তৃণমূলে, তুমি জানো আমার সাথে কী হয়েছিল? আমাকে জোর জবরদস্তি তৃণমূলে জয়েন করানো হয়েছিল। আমি কতবার না বলেছি, সেখানে তিনি ফিরহাদ হাকিমের নাম বলেছেন, অরূপ বিশ্বাসের নাম উঠেছে, এবং তিনি বলছেন যে আমাকে বারবার বিভিন্ন তৃণমূলের নেতাদের দিয়ে ফোন করানো হয়েছে, কিন্তু আমি রাজি হইনি, কিছুতেই রাজি হইনি। আমার ক্যারিয়ার রয়েছে, নষ্ট হয়ে যাবে আমি বলেছি, কারণ মানুষ আমাকে রাজনীতিবিদ হিসেবে পছন্দ করবে না, কারণ সবাই তো একই দলে বিশ্বাস করে না। সেখানে দাঁড়িয়ে আমি বারবার বলা সত্ত্বেও আমাকে জোর জবরদস্তি তৃণমূল সুপ্রিমো বাধ্য করেন আজকে রাজনীতিতে আসতে। আমার একদম ইচ্ছে ছিল না রাজনীতিতে আসা, কারণ আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি জানি না। আমার থেকে অনেক গুরুত্বপূর্ণ মানুষজন রয়েছেন যারা রাজনীতিটা করেন। শুধু যদি আমার ফেসকে বেস করে রাজনীতি করা হয় তাহলে কিন্তু সেটা অন্যায় হবে। এবং আমি দেবকে একটা কথা বলেছিলাম যে তুমি এর প্রতিবাদ করলে না কেন? ও যখন একটা কথা বলেছিল যে ইন্ডাস্ট্রিতে আমাকে থাকতে হয়, মানে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, মানে একটা বার্তা পরিষ্কার ছিল যে আমি চাইলেই কিন্তু সব কিছু হবে না। এই যে জোর জবরদস্তি ইন্ডাস্ট্রিতে তাকে মানে অ্যাজ আ ফেস, তিনি এত নাম করা একজন, কিন্তু তাকে জোর জবরদস্তি তৃণমূলে জয়েন করতে হবে, কারণ যেহেতু তিনি পরিচিত ফেস, তিনি যদি জয়েন করেন তাহলে প্রচুর লোক সাপোর্ট করবে। তাহলে বুঝতেই পারছেন যে দেব কিন্তু আজকে যেটা বলছেন সেটা কিন্তু একমাত্র আজকের কথা তিনি বলছেন না। তিনি আজ থেকে 2 বছর আগে যখন তৃণমূলের ভরাডুবি হবে এমন কোনো পরিস্থিতি বা এমন কোনো ইঙ্গিত ছিল না, সেই সময়ও কিন্তু তিনি পরিষ্কার নিজের ব্যক্তিগত মহলে এই ধরনের কথাবার্তা বলেছেন। আমি দেবকে একটা প্রশ্ন করেছিলাম যে দেব, একটা কথা বলো, যে ধরো সাংসদ, একটা দেশের সাংসদ হওয়া মানে সর্বোচ্চ পদে বসে থাকা, মানে আমি বলছি না প্রধানমন্ত্রী, বাট সাংসদ সে তো অনেক ধরনের মানুষের পক্ষে, মানুষের জন্য অনেক কাজ করতে পারে। পার্লামেন্ট হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে সমস্ত কিছু ডিসাইড হয়, তো সেখানে তুমি প্রতিনিধি। তো তখন একটা মানে হেসে একটা কথা বলেছিল দেব আমাকে, যে তুমি যেটা ভাবছো তা নয়, বাইরে থেকে অনেক কিছু মনে হয়, ভেতরে গেলে অত সহজ নয় কাজ করা। আমি এটা বহু মানুষের সঙ্গে মানে কথা বলে শুনেছি। আমি লক্ষ্মীরতন শুক্লা এর আগে আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমাকে বলেছিলেন যে কাজ করতে দেওয়া হয় না, কাজ করতে দেয়া হয় না। আমি আবারও বলছি যে আমি লক্ষ্মীদা তোমার পারমিশন ছাড়াই কথাটা বলছি, তুমি যদিও তৃণমূল ছেড়ে দিয়েছো বহুদিন আগে, কিন্তু কাজ করতে দেয়া হয় না এই কথাটা পরিষ্কার বলা হয়। সরি টু সে, এই ধরনের অভিনেতা অভিনেত্রীদের আমরা যাদের গালাগাল দিই তাদের কিন্তু প্রচুর, অনেকেই ধান্দাবাজ যেমন রয়েছেন, আবার অনেকেই রয়েছেন সত্যি নিজের মানে ইমেজ বাঁচানোর জন্য, অনেকেই আছেন যে সরাসরি না বলতে পারেন না, সেই কারণে তারা রাজনীতিতে জয়েন করেছিলেন, এবং তাদের মধ্যে একজন হচ্ছেন দেব। 2024 সালে দেব যখন রেজিগনেশন দেন, আমি ভীষণ খুশি হয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে ফাইনালি দেব, আপনার গার্ডস রয়েছে যে আপনি সমস্ত কিছুকে না বলতে পারলেন। কিন্তু তার কিছুদিন পর দেখা গেল দেব আবার তৃণমূলে জয়েন করলো, এবং এই কথাটাই কিন্তু দেব এবার বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি আর কোনো ধরনের মিথ্যে কথা বলতে চান না মানুষকে, এবং তারপরে তাকে ভুল বুঝিয়ে, মিথ্যে বুঝিয়ে ফের একবার তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছিল। আজকে দেখুন অনেকেই বলছে যে দেব পাল্টিবাজ, দেব পাল্টি মেরেছেন। আজকে যেহেতু বিজেপি জিতেছে তাই তৃণমূলে থাকা দেব, সাংসদ দেব এখন পাল্টি মেরেছেন। একটা বিষয়, আমি দেবের সঙ্গে যতটুকু কথা বলেছি বা ওর সঙ্গে যতটুকু মিশেছি, আপনি আমাকে যাই মনে করুন না কেন, একটা বিষয় বলতে আমার কোনো দ্বিধা নেই, দেব মানুষটি আদ্যপ্রান্ত ভীষণ ভালো মানুষ। আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, কোনো কিছু ভেবেচিন্তে বলেন না। ওনার প্রয়োজন কি ছিল আমাকে বলার? নাই বলতে পারতেন এই ধরনের রাজনৈতিক কথাবার্তা আমাকে, আমার সঙ্গে তো তোর ওঠা বসা নয়, ও তো আমার জিগরি দোষ নয়, আমাকে নাই বলতে পারতো। কিন্তু আমাকেও পরিষ্কার সেদিন বসিয়ে বলেছিল যে ও ফেঁসে গেছে। দেখুন, আপনি বলবেন যে আবারও সেই কথা যে এতটাই ফেঁসে গেল যে না বলতে পারলো না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তো দেখলাম না এরকমভাবে রাজনীতিতে আসতে, বা আবির চট্টোপাধ্যায়কে দেখলাম না। আপনি হয়তো অনেকের নাম বলতে পারেন, দেব মানুষটা ঠিক এরকম নয়। আমি দেবকে যতটা দেখেছি, দেব না বলতে জানে না। দেব ভীষণ সাধারণ, দেবের কথাবার্তা, দেবের মানুষের সঙ্গে যেভাবে মেশেন এতটাই মানে স্বাভাবিক না ও, সে কারণেই হয়তো রাজনীতির ময়দানে দাঁড়িয়ে ও যে ধরনের বার্তাগুলো দিয়েছে এই মানে অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যেও, আমি বলবো দেব থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আজকের এই ভিডিওর পর হয়তো আমাকে অনেকে গালাগাল দিতে পারে যে আপনি এখন দেবের হয়ে ব্যাটন ধরছেন। আমি দেবের হয়ে ব্যাটন ধরছি না, আমি সত্যের জন্য বারবার ব্যাটন ধরেছি, আজও ধরেছি, কালও ধরবো। আমার মনে হচ্ছে দেব ফেঁসে গিয়েছিল, আজকে দেব বাঁচতে চাইছে। একটা কঠিন পরিস্থিতির মধ্যে, মানে দম বন্ধ করার পরিস্থিতির মধ্যে দেবকে ফেলে দেওয়া হয়েছিল। একজন শিল্পী, সে অভিনয় করতে চায়, তাকে সেখানে জোর জবরদস্তি একজন অভিনেতাকে নেতা বানানোর চেষ্টা করা হয়েছে। তাও সে চেষ্টা করেছে নিজের দলের ইমেজ রাখার জন্য, সে চেষ্টা করেছে সেখানেও দাঁড়িয়ে বিরোধী এবং শাসকের মধ্যে যাতে কোনো ধরনের কনফ্লিক্ট না হয়। বারবার এই বার্তা কিন্তু দেবের মুখ থেকে আমরা পেয়েছি।
আজকে নতুন নয়। দেখুন, দেব আমাকে পয়সা দেয়নি, আর আমার এমন কিছু বন্ধুও নয় দেব যে আমি আজকে ওর জন্য গলা খুলে প্রশংসা করছি। আমি একমাত্র কথাগুলো বলছি কারণ আমার মনে হচ্ছে সত্যের পক্ষে সবসময় থাকা উচিত। আমি সে কারণে সত্যগুলো দেব যেগুলো আমাকে বলেছিলেন সেদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তার মানে দেব এই কথাগুলো কিন্তু আজকে বলছেন না, তিনি বারবার এর আগেও বলার চেষ্টা করেছেন। এবার শাসক দল যতদিন ক্ষমতায় ছিল এত সহজ নয়। জলে থেকে না কুমিরের সঙ্গে শত্রুতা করা যায় না। আপনি বড় বড় কথা বলতে পারেন, অনেকেই লেকচার মারছে আজকে, আগে বলনি কেন? আগে বলেনি কারণ ভয় বলতে পারেনি। আপনারা জানেন যে শাসক দলের যে কী প্রভাব ছিল এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বা হয়তো এখনও সেটা শেষ হওয়ার মুখে, অনেকেই মুখ খুলছেন আজকে আস্তে আস্তে। এমনকি তৃণমূলের যারা দীর্ঘদিনের নেতা তারা মুখ খুলছেন। দেব তো সেদিনকের লোক, দেব তো সেই অর্থে নেতাও নয়। তাহলে ভাবুন, বড় বড় তৃণমূলের নেতারা আজকে তাদের ভোল পাল্টে তাহলে কি বলছেন? না, তারা এগুলো বলতে পারেননি সেই সময়, সে কারণে আজকে বলছেন মুখ খুলে, ভয় নেই, দ্বিধাহীনভাবে বলছেন। দেব যেমনটা দেখলাম বিজেপির জয়ের পর তিনি একটা পোস্ট করেছেন যেখানে স্বাগত জানিয়েছে বিজেপিকে আগামী দিনে ভালো কাজের জন্য। আমার মনে হয় এটাই তো হওয়া উচিত। রাজনৈতিকভাবে আপনি কাউকে সাপোর্ট করতেই পারেন, কিন্তু এটা নয় যে রাজনৈতিকভাবে কেউ কাউকে সাপোর্ট করা মানে সেই মানুষটাই সমাজে অচ্যুত হয়ে গেল। এই ধরনের রাজনীতির বাইরে দেব সবসময় আপনি ছিলেন, সে কারণে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর আপনি নির্দ্বিধায় যে কথাটা এতদিন পর বলতে পারলেন, মানে আজকে আপনার ভয়েসটা রেইজ করতে পেরেছেন বিকজ অফ শাসক দলের পরাজয়, আমি বুঝতে পারি আপনার একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন। আপনি কাজ করতে চাইছেন অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ ডিরেক্টর। আপনার ভিশনগুলো সম্পর্কে আমি ভীষণভাবে ওয়াকিবহাল। আপনি ভালো মানুষ, আপনি রাজনীতির মানুষ নয়, আপনার মনে হয় রাজনীতিতে আর কোনোদিন আসা উচিত নয়। এই টার্মে আপনি সাংসদ রয়েছেন, আগামী দিনে রাজনীতি থেকে আপনার মনে হয় বিমুখ হওয়া উচিত। ভালো কাজ করার জন্য আপনার কাছে অনেক পরিসর রয়েছে, আপনি সমাজসেবা চাইলেই করতে পারেন কারণ আপনার অর্থ রয়েছে, আপনার পরিচিতি রয়েছে। সো সে কারণে এই মানে পাকে আপনি আর পা না দিলেই ভালো। এবার আপনি অনেকেই বলবেন যে রাজনীতি কি পাক? দেখুন, রাজনীতি পাক নয়। রাজনীতির পাকটাকে পরিষ্কার করার জন্য ভালো ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে, কিন্তু রাজনীতিতে আসা অত সহজ নয়, কারণ এটা রাজনীতি। আর এই রাজনীতিতে অনেকেই এসেছেন শুধুমাত্র নিজের পাটাকে ধুয়ে আর একটুখানি পানি গ্রহণ করতে, এবং এরকম লোকজন বিজেপি ক্ষমতায় আসার পর অনেকেই আসবেন। তবে আমি মনে করি না দেবের মতন মানুষ তারা সত্যি নিজের আখের গোছানোর জন্য এখানে আসেননি। তারা মানুষ হিসেবে সত্যিই ভালো, তবে অ্যাজ এ পার্সন দেবকে মানে হোল আমি জানি না উনি কেমন মানুষ। যেটুকু আমি দেখেছি আমার কিন্তু মনে হয়নি যে তিনি আজকে ভোল পাল্টে এই কথাগুলো বলছেন। তো আমার আজকে এই যে কনফেস, মানে আমি দেবের হয়ে সওয়াল করছি তা নয়, আমার মনে হলো কিছু কথা আমার মধ্যে যেগুলো ছিল, যেটা দেব আমার সঙ্গে 2024 সালে শেয়ার করেছিলেন যে তিনি একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে রয়েছেন, মানে উনি এটা বলেননি এই টার্মটা, কিন্তু তিনি বলেছিলেন যে তিনি জোর জবরদস্তি তাকে এই মুহূর্তে তৃণমূল করানো হচ্ছে, এবং তিনি দেওয়ালটা ছেড়ে দেওয়ার পরও তাকে জোর জবরদস্তি আবার ঢোকানো হয়েছিল। তাহলে বুঝতেই পারছেন যে রাজনীতির ময়দানে কতটা মানুষকে প্রভাবিত করার জন্য এই ধরনের গিমিকের রাজনীতি করা হয়। অভিনেতাদের নিয়ে আসা হয় শুধুমাত্র আপনাদের মন জয় করার জন্য। তারা কদিন ধরে কাজ করেন মানে প্রতিশ্রুতি দেন, তারপরে সব হাওয়া হয়ে যান। এরকম প্রচুর মুখ রয়েছে যারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিল, এখনও হাওয়া খাচ্ছে, পার্লামেন্টে বসে গল্প হাসি ঠাট্টা করে পেছনে বসে, পেছনের সিটে, সেটা আমরা দেখতে পাই। যাদের মিনিমাম যোগ্যতা নেই রাজনীতি করার, তারা কিনা রাজনীতির ময়দানে আখড়াতে এসে শুধুমাত্র আপনাদের ভোট পেয়ে জিতে এখন সাংসদ পদ বা বিধায়ক পদ এনজয় করছেন। মাস গেলে মাইনে পাবেন, যতদিন বাঁচবেন। এই তো হচ্ছে অবস্থা। এই সকল ধান্দাবাজগুলোকে আগে চিনুন। আমার মনে হয় দেব এই ধান্দাবাজিদের দলে বা ধান্দাবাজদের দলের মানুষ নয়। তাই দেব, আপনাকে থ্যাংক ইউ সো মাচ, আপনি কথাটা ফাইনালি বলতে পারলেন বলে। আর আমারও ভালো লাগলো আমি কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম বলে। এবার আপনারা ডিসাইড করুন আপনারা কোনটা ঠিক না ভুল। আমি আপনাদের কিছুই বলবো না, কারণ আমার কোনো দায় নেই। আমি আবারও বলছি, আমি যেমনি বিরোধিতা করেছিলাম তৃণমূলের, আমি বিজেপির পক্ষে যদি সওয়াল করে থাকি, প্রয়োজন পড়লে আমি বিজেপিরও বিরোধিতা করতে পারি যদি কোথাও ভুল দেখি। তাই আমাদের কারোর সঙ্গে কোনো গাঁট বাঁধা নেই, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্বাধীনতার জায়গা। আর এভাবেই স্বাধীন থাকতে চাই আগামী দিনে আপনারা আমাদের যদি পাশে থাকেন। আই অ্যাম বোসকে যদি ভালো লাগে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে যাবেন, আর আপনার মতামত, গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর এই চ্যানেলটি যদি ভালো লাগে আর মনে করেন হোয়াটসঅ্যাপে আপনি পেতে চান যাবতীয় যা আপলোড করব, তাহলে এই যে আমি কিউআর দিয়ে দিলাম, আপনার কিউআর স্ক্যান করে নেবেন। এছাড়াও লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, আপনারা লিঙ্কে গিয়ে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যান। আমি যা ভিডিও দেবো সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। দেখা হচ্ছে আবার তাহলে একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।